আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আরেকটা ভয়ঙ্কর হামলা করেছে রাশিয়া। যে হামলায় ইউক্রেনের ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এই ৬ লাখ মানুষের মধ্যে ৫ লাখই বসবাস করে তাদের রাজধানী কিয়েভে। যদিও সেখানকার বিদ্যুৎ বিভাগের ১০,০০০ কর্মী ঝাঁপিয়ে পড়েছে এগুলো সব ঠিকঠাক করার জন্যে, এবং ৩,৬০,০০০ পরিবারের কাছে তারা বিদ্যুৎ ফিরিয়ে দিতে পেরেছে, কিন্তু তারপরেও এটি এক ধরনের আতঙ্ক তৈরি করে ইউক্রেনবাসীর জন্য। কেন? কারণ রবিবারে ইউক্রেনে তাপমাত্রা, বিশেষ করে কিয়েভে, ২ ডিগ্রি সেলসিয়াস হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং ডিসেম্বরে মাইনাসের নিচে চলে যায় তাপমাত্রা। অর্থাৎ শীত চলে আসলো প্রায়, আর খুব একটা বেশি দেরি নেই। এবং এই যে তাপমাত্রা যখন কমতে থাকবে, মাইনাসের নিচে চলে যাবে, তখন সবকিছু জমে যেতে থাকে। ইউক্রেন নিজেদের বাড়িঘরগুলোকে গরম রাখার জন্য ওরা তাপ প্রবাহ করে, বিদ্যুৎ দিয়ে তারা হিটার চালায়, রুমকে তারা গরম রাখে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে তাদের সেখানে ব্যাপকভাবে কষ্টের মধ্যে পড়তে হয়। আবার ধরুন, এই শীতকালটাকে সামনে রেখে শীত ব্যবহার করে ইউক্রেনের মানুষকে ব্যাপক ভোগান্তিতে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা করেছে রাশিয়া। রাশিয়া বরাবরই শীতকালটাকে এবং শীতকে যুদ্ধের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। এবারে প্রথমবারের মতো তারা ইউক্রেনের বিরুদ্ধে বা কিয়েভের বিরুদ্ধে শীতকে ব্যবহার করার যে পরিকল্পনা করেছে রাশিয়া, ব্যাপারটি তা নয়। যদি ইতিহাসের দিকে আপনারা তাকান তাহলে দেখবেন নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়া শীতকে ব্যবহার করেছে, এবং হিটলারের বিরুদ্ধে রাশিয়া শীতকে ব্যবহার করেছে। এবং এমনভাবে যুদ্ধে তারা শীতকে ব্যবহার করে যে রাশিয়াতে জেনারেল উইন্টার নামে একটা টার্মই প্রচলিত রয়েছে। সাধারণত ব্রিগেডিয়ার পদমর্যাদার হলে তাকে ব্রিগেডিয়ার জেনারেল বলা হয়, এবং তারপরে যত উপরের দিকে উঠতে থাকে তাদেরকে জেনারেল বলা হয়। এবং শুধু যখন জেনারেল হয় তখন তিনি একটা বাহিনীর প্রধান হন, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে উচ্চপদস্থ পদে জেনারেলরা থাকেন। এখন সব দেশেরই নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর জেনারেল রয়েছে। পৃথিবীর একটিমাত্র দেশ যাদের প্রকৃতি বা প্রাকৃতিক একজন জেনারেল, তার নাম হলো জেনারেল উইন্টার, এবং এটিকে ব্যবহার করে তারা যুদ্ধে ব্যাপক পরিমাণে সুবিধা নেয়। এখন এই যে ইউক্রেনের ৬ লাখ মানুষকে বিদ্যুৎহীন করে ফেললো শনিবার স্থানীয় সময় সকালবেলাতেই, শুক্রবার স্থানীয় সময় রাতেই হামলা করা হয়েছে। সেখানে ৬০০টির মতো ড্রোন কাজে লাগিয়েছে রাশিয়া, মানে ৬০০ ড্রোন ছুড়ে দিয়েছে, এবং ৩৬টি মিসাইল ছুড়ে মেরেছে। ইউক্রেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে বেশিরভাগ ড্রোনকেই আটকে ফেলেছে। মাত্র ৪২টি ড্রোন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পেরেছে, মানে লক্ষ্যে আঘাত করতে পেরেছে, এবং ১৭টি ক্ষেপণাস্ত্র আঘাত করতে পেরেছে। তাতে করেই ইউক্রেনের এই পরিমাণ ক্ষতি হলো, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ল। যদি ইউক্রেনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে যায় বা কোনো কারণে কাজ না করে, তাহলে আপনারা ভাবতে পারেন যে এই আক্রমণটাই কি পরিমাণ ভয়াবহতা সেখানে তৈরি করত। যে কারণে ইউক্রেন বা জেলেনস্কি বেশি পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চায়, কারণ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটা রাশিয়ার অস্ত্রের বিরুদ্ধে ব্যাপকভাবে ভালোভাবে কাজ করে। ন্যাটো কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনে দেবে, এরকম কথাবার্তা তাদের মধ্যে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যেটি স্পষ্ট হয়ে উঠল সেটি হলো যে রাশিয়া এই শীতকালকে সামনে রেখে ইউক্রেনের মানুষকে শীতে জমিয়ে ফেলতে চায়, তাদের বিদ্যুৎ ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলতে চায়। পলিটিক্সটি খুব সহজ, আমি আগেও একটা কন্টেন্ট করেছি, সেখানে বলে দিয়েছি। এখন দু কথায় বলি, সেটি হলো যে যদি শীতে মানুষ টিকতে না পারে ইউক্রেন থেকে, তাহলে তারা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করবে। এরই মধ্যে ৫৭ লাখ লোক ইউরোপের বিভিন্ন দেশে গেছে। তো ইউরোপ এখন আবার নতুন করে কি ইউক্রেন থেকে লোক নেওয়ার জন্য তাদের প্রস্তুতি আছে? ইউরোপের বিভিন্ন দেশে এই যুদ্ধের প্রভাব পড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। ফলে ইউরোপের সঙ্গে ইউক্রেনের একটা দূরত্ব তৈরি হতে পারে। এই সমীকরণটিকে সামনে রেখে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থাকে টার্গেট করেছেন মিস্টার পুতিন। আরো একটি বিষয় আছে, সেটি হলো যে
বিদ্যুৎ খাতে ঘুষ নেয়ার, দুর্নীতি করার একটা বিষয় এখন ব্যাপকভাবে ইউক্রেনের ভিতরে আলাপ আলোচনা হচ্ছে। যেই দুর্নীতিতে মিস্টার জেলেনস্কির কাছের লোক জড়িত, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি জেলেনস্কির বিজনেস পার্টনার ছিলেন এক সময়, এবং জেলেনস্কি তার যে চিফ অফ স্টাফ, অর্থাৎ সবচেয়ে কাছের নির্ভরযোগ্য যে বিশ্বস্ত লোকটি আছে, তাকে আভ্যন্তরীণ চাপে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন বলে গণমাধ্যমে বলা হচ্ছে। যদিও বলা হয়েছে যে তিনি আন্দ্রে ইয়ারমার্ক রিজাইন করেছেন বলে গণমাধ্যমে বলা হয়েছে, কিন্তু তারপরেও জেলেনস্কি তার দেশের রাজনৈতিক অবস্থাটাকে ঠিকঠাক রাখার জন্য এই কাজটি করতে বাধ্য হয়েছেন। এবং তার দলের ভিতরে একটা নজিরবিহীন বিদ্রোহও হয়েছে জেলেনস্কির বিরুদ্ধে, এবং সেটি হয়েছে সে দেশের দুর্নীতি দমন করার সংস্থাগুলো একটা প্রতিবেদন প্রকাশ করার পরে। সুতরাং বিদ্যুৎ খাত এই মুহূর্তে সে দেশে দুর্নীতির কারণে ব্যাপক আলোচিত, এবং যতবারই বিদ্যুৎ খাতে রাশিয়া হামলা করে ততবারই এই আলোচনা আবারও সামনে আসে এবং মানুষজন আরেকটু বেশি অস্থির হয়ে পড়ে। সুতরাং এখন দেখা যাচ্ছে যে যুদ্ধ বন্ধ করার জন্য কূটনৈতিক রাজনৈতিক চাপ দেওয়ার পাশাপাশি রাশিয়া আক্রমণ তীব্র করেও জেলেনস্কিকে আরেকটু বেশি কোণঠাসা করে ফেলার চেষ্টা করছে, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।